নমস্কার, এনকেটিভি বাংলার আলাপচারিতা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে যে অতিথি রয়েছেন তিনি কলকাতার একটি জনপ্রিয় লোকগানের দলের একজন সদস্য। তিনি মূলত বরাক উপত্যকার সন্তান, একেবারে যাকে বলে সঙ্গীতের পরিবারে তার বেড়ে ওঠা, সঙ্গীতের আবহে তার যাপন কথা শুরু হয় এবং পরবর্তী সময়ে তিনি দোহারের মতো একটি প্রতিষ্ঠিত দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। তিনি সুদীপ্ত চক্রবর্তী সৌম্যকে স্বাগত জানাচ্ছি এনকেটিভি বাংলার এই আলাপচারিতা অনুষ্ঠানে। তার যে লোকসঙ্গীতের যে চর্চার সূচনা, যেটা শিলচরে তার বাড়ি, তার মামার বাড়ি সব মিলিয়ে একটা বড় পরিসর তৈরি করেছিল, সেই সূচনাটা কিভাবে হয়েছিল এবং কার সান্নিধ্য সে বেশি পেয়েছে? সুদীপ্ত। হ্যাঁ, সবাইকে নমস্কার। আমার এই যে পারিবারিক সূত্রেই সেটা পাওয়া, এটা আমি খুব ভাগ্যবান মনে করি যে এরকম একটি পরিবারের মাঝখানে আমি বড় হতে পেরেছি। আর শুধু লোকসঙ্গীত নয়, মানে বাড়িতে নানান ধরনের গান বাজনার যে চর্চা ছিল, যেহেতু বরাক উপত্যকা এবং এই অবিভক্ত শ্রীহট্ট অঞ্চল, সেখানে লোকগানের একটা আলাদা চর্চার জায়গা সবসময় রয়েছে। সেই সূত্র ধরে আমাদের বাড়িতেও 12 মাসে 13 পার্বণ এবং তার সঙ্গে লোকাচার এবং লোকগান। বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, আমি একেবারে ছোট, হয়তো বন্ধুরা ডাকছে খেলতে যাব, কিন্তু আমার মনে কিন্তু দোটানার মধ্যে আমি পড়ে গেছি। হ্যাঁ, মাঠে যাব খেলতে নাকি ওই গানগুলো শুনবো কোনটা, ওখানে থাকলে একটু হয়তো বাজানোর সুযোগ পাবো, বড়রা বাজাচ্ছেন বা আমি গাইছি, এরকম হয়েছে অনেক সময়। তো এইভাবেই আমার নানান গান বাজনার মাঝখানেও লোকসঙ্গীতের প্রতি একটা অন্যরকম ভালোবাসা জন্ম হয়। আর কিংবদন্তি কিছু মানুষকে সে সময় পেয়েছি, এটা আমার সত্যি সৌভাগ্য। যেমন এই উপত্যকার সেই সময় যিনি লোকসঙ্গীতের খনি বলা হতো তাকে, অনন্ত কুমার ভট্টাচার্য, আমার ছোট দাদু, তার সঙ্গে একেবারে শৈশবে, তিনি 97-এ মারা যান, তখন আমার খুব একটা বয়স নয়, একেবারেই আমি ছোট, কিন্তু আমার ছোটবেলা কিন্তু তার সাথে একটা দীর্ঘ সময় কেটেছে। আচ্ছা। প্রথম তিনি আমাকে, মানে আমার যে ঢোল বাজানো, অনেকে দেখেছেন আমি ছোটবেলায় ঢোল বাজাতাম, এখনো বাজাই, তো সেই ঢোলটা কিন্তু উনি আমাকে ধরিয়েছিলেন। আচ্ছা। হ্যাঁ, ওনার গানের দল ছিল লোকবিচিত্রা। তো লোকবিচিত্রায় কালিকা প্রসাদ থেকে শুভপ্রসাদ নন্দী মজুমদার, সবাই, মানে এই অঞ্চলের প্রচুর প্রতিষ্ঠিত শিল্পীরা লোকবিচিত্রায় গান বাজনা করতেন। তো আমাদের একটা ছোট দল ছিল, বাড়ির ছোটরা মিলে, এবং সেটাতে আমি অনেকটা লিডারের ভূমিকায় ছিলাম। হ্যাঁ, তো উনি তোমাদের এই ভাই বোনেদের দলটা কিন্তু এখনো আছে, পরবর্তী প্রজন্ম, যেটা আমি আসলে অনেকটা মেলাতে পারি, আমাদের ছোটবেলা এইভাবেই কেটেছে। আচ্ছা। এবং তিনি লিড দিতেন। এবং আরেকটা যেটা সায়নদা, মানে আমার জন্য খুব সৌভাগ্যের আমি বলবো, মানে শ্রীহট্ট কাছাড়ের সেই সময়, মানে আমি কাছাড়ের নানান অঞ্চলে কিন্তু ওনার সঙ্গে ঘোরার সুযোগ পেয়েছি। বিভিন্ন গ্রামে, ধরো আমাদের বিধানদার গ্রামে অনেক সময় যেতাম, চন্দ্রপুরের ওখানে গিয়ে বিভিন্ন লোকশিল্পীর গান শুনেছি। সোনাইয়ের দিকে নিয়ে চলে যেতেন, যাদব সরকারের মালজোড়া গানের আসর হচ্ছে রাত্রেবেলা, ওনার সঙ্গে গাড়ি করে, ওনার একটা ভ্যান গাড়ি ছিল। তো এরকম একটা খ্যাপাটে মানুষ, হ্যাঁ, যার সঙ্গে শৈশবটা একটা মানে বড় সময় কেটেছে। আর আরেক দিকে হচ্ছে মুকুন্দ দাস ভট্টাচার্য, যিনি লোকশিল্পী, লোকচর্চার সঙ্গেই তার জীবনযাপন আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল, কিন্তু খুব ডিসিপ্লিন একজন মানুষ। আচ্ছা। হ্যাঁ, মানে উনি যেমন খ্যাপাটে, ওনার সময়ের কোনো ইয়ে ছিল না, আকাশ কুসুম পরিকল্পনা। আবার মুকুন্দ দাস ভট্টাচার্য এমন একজন মানুষ, ততটাই পরিমিত, একদম, মানে উনি জানতেন কতটা আমার হাতে আছে, মানে আমি কতটা করতে পারবো। হ্যাঁ, তো তার কাছেও, মানে তার কোলে, আমি মনে আছে সঙ্গীত বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে গুয়াহাটি যাচ্ছি, লামডিং যাচ্ছি, তার কোলে ফার্স্ট সিটে আমার সিট ছিল ওনার সঙ্গে। ওনার চাদরের তলায় আমি ঘুমিয়ে ঘুমিয়ে যেতাম, সেখানে বাজিয়েছি, ভূপেন হাজারিকার মতো মানুষের, সেটাই বলতে চাই, হ্যাঁ, আশীর্বাদ পেয়েছি। তো এইগুলোর মাঝখানেই না, মানে পুরো বিষয়টা হয়ে গেছে। আমি আসলে আলাদা করে বলতে পারবো না কখন কিভাবে আমাকে এগুলো আকৃষ্ট করেছে বা আমি কবে থেকে শুরু করেছি। তোমরা পেয়েছো আনন্দময়ী ভট্টাচার্যকে, অনন্ত ভট্টাচার্য, সেদিকে সেই সঙ্গে তোমার মামা কালিকা প্রসাদ ভট্টাচার্য, একদম। আবার অন্যদিকে মুকুন্দ দাস ভট্টাচার্যের মতো একজন প্রখ্যাত নৃত্যশিল্পী, তোমার মা একজন নৃত্যশিল্পী, সব মিলিয়ে যে এই যে একটা বিষয়, তো সেটাতে
তোমার মানে ছোটবেলা থেকে তোমার আকর্ষণটা আসলে কোন দিকে ছিল? গানে, নাচে, নৃত্যে, নাকি সব মিলিয়ে নিজেই বুঝতে পারছিলে না কোন দিকে তোমার? না, আমার ছোটবেলা থেকে আমার বাজনাতে সবসময় আচ্ছা, ইন্টারেস্ট। হ্যাঁ, আচ্ছা। মানে এটা এখনো হ্যাঁ, এটা আমি- বাজনা আমরা যতদূর জানি যে কালিকা প্রসাদও কিন্তু খুব ভালো বাজাতেন। একদম। এখন অনেকেই তাকে সঙ্গীত সঙ্গীত শিল্পী হিসেবে একেবারে। বলেন, কিন্তু আসলে কালিকা প্রসাদ খুব ভালো যন্ত্রশিল্পী, বাজাতেন, একদমই, যন্ত্রশিল্পী। একদম একদম সেই কালিকা প্রসাদকে দেখে কি অনুপ্রাণিত হচ্ছে? একেবারে তাই, একেবারে তাই। কারণ ছোটবেলায় ওই যে বললাম, যেমন একদিকে অনন্ত ভট্টাচার্য, মুকুন্দ দাস ভট্টাচার্য, সেই সঙ্গে মামা কালিকা প্রসাদ আমাকে মানে কেউ কেউ থেকে যান না, মানে চুম্বকের মতো টানেন। হ্যাঁ, ওই মানুষটা আমাকে চুম্বকের মতো টেনেছে। আচ্ছা, আচ্ছা। মানে ইভেন এটাও যে বাড়িতে গানের আসর হচ্ছে, সে হয়তো তবলা বাজাচ্ছে, আমি পাশে তাল দিচ্ছি, সে আমাকে ওখানে কিন্তু অ্যালাউ করেছে, মানে পরের গানেই আমাকে কোলে নিয়ে এসে আমাকে আমাকে দিয়ে বাজানো করাচ্ছে। তো এইটা হয়েছে। এবং এটা একটা মানে আমাকে ইয়ে করতো, বাড়িতে ধরো ও ঢাক বাজাচ্ছে, আমাকেও ছোট ঢাকটা বাজাতে হবে, ও যদি 2 ঘন্টা বাজায় আমাকেও বাজাতেই হবে। আচ্ছা, আমি পারছি না কিন্তু আমাকে ওইটা ইয়ে করতে হবে, এবং বাকি বড়রা কিন্তু সেটা অ্যালাউ করতেন আমাকে। হ্যাঁ, এই যে জায়গাটা, তো মানে আমার উপরে সাহস রাখা এবং আমাকে সাহস জোগানো যে তুমি পারবে, তুমি করো, আমি যেটা ভালোবাসছি সেটা কখনো কেউ আটকাননি। এটা বাড়ির বড় সাপোর্ট। এবং আমার মানে বাবাও বা মাও কখনোই মানে কখনো বলেননি যে তুমি না, এইটা বেশি হয়ে যাচ্ছে, এটা করো না, এটা হয়নি। এবং কালিকা প্রসাদের নানান দিক তুমি যেটা বললে থাকা সত্ত্বেও আমি বলবো এটা একটা বড় দিক ছিল। ও কিন্তু দীর্ঘদিন মানে কলকাতা যাওয়ার পরেও, কিন্তু দোহার প্রতিষ্ঠা হওয়ার পরেও ও কিন্তু খুব একটা যে স্বতঃস্ফূর্তভাবে গান গাইতো সেটা নয়। হ্যাঁ, আমি ভেতরের খবর বললাম, কারণ তখন একমাত্র দোহারের মানে ঠিকঠাক করে মানে শিখে গান গাওয়া শিল্পী হচ্ছে রাজীব দাস। রাজীব মামা একমাত্র। তো রাজীব মামাকে কেন্দ্র করে ওর তো একটা বুদ্ধিমত্তা এবং সাজানোর একটা অন্যরকম ক্ষমতা ছিল, গানগুলোকে অন্যভাবে সাজাতো। তো সব মিলিয়ে ও নিজেকে এমন একটা ভাবে মানে প্রেজেন্ট করেছে, যেটা পরবর্তীকালে দোহারের একটা সাউন্ড বা দোহারের একটা মানে পরিবেশনা হিসেবে উঠে এসছে। কিন্তু তার মেইন জায়গাটা কিন্তু ছিল একজন যন্ত্রশিল্পী হিসেবে। এবং আকাশবাণী, দূরদর্শন, শিলচরে যখন ছিল, মানে নিয়মিত কিন্তু ও বাজনা বাজাতো। এই যে চর্চা এবং তালিম, হ্যাঁ, তোমার তালিমের ব্যাপারটা কিরকম এগোচ্ছিল? মানে যেহেতু চর্চা প্রতিনিয়ত আছে, সেই সঙ্গে কি তুমি তালিম নিয়েছিলে? যারা কিছুটা পথ হেঁটেছেন গান বাজনা নিয়ে, যে তালিমের কোনো বিকল্প নেই। হ্যাঁ, বিশেষ করে গুরুমুখী বিদ্যা, আমাদের ভারতীয় গান বাজনা হচ্ছে গুরুমুখী বিদ্যা। কোনো একজন গুরুকে মানে চোখ বন্ধ করে তোমায় বিশ্বাস করতে হবে। তিনি প্রথিতযশা নামী কোনো গুরু হতে পারেন, নাও হতে পারেন, সেটা কোনো ইয়ে করে না, কিন্তু তোমার বিশ্বাসটা থাকা দরকার। আর আরেকটা যেটা বড় আমাদের এতদ অঞ্চলে যেটা সমস্যা, মানে আমি এটা সমস্যাই বলবো, এটা এখানে লুকানোর কিছু নেই, কারণ তোমাদের সঙ্গে বেড়ে উঠেছি আমিও এখানে গান বাজনা করেছি প্রতিনিয়ত, কিন্তু যখন বাইরে যখন গেছি, ধরো কলকাতার কোনো স্টুডিওতে যখন ঢুকেছি, বা এখন বোম্বেতে যখন কাজ করি, আমার প্রতিনিয়ত মনে হয়েছে আমরা না কিছু শিখিনি এতদিন। কারণ কি, আমরা টেকনিক্যাল বিষয়গুলোতে খুব একটা জোর দিই না, আবেগে গান বাজনা করি। একটা সবকিছুরই মানে শুধু গান বাজনা নয়, তুমি যখন ধরো থিয়েটারের মঞ্চে তুমি যখন কাজ করো, সেই জায়গা থেকেও তুমি আমার সাথে হয়তো মানে একই কথা বলবে, যে কিছু ব্যারিয়ার কিন্তু আমাদের মানে তৈরি হয়ে যায় যখন আমরা টেকনিক্যালিটিস গুলো আমরা জানি, মানে না জেনে কাজ করি। হ্যাঁ, মানে আবেগে একটা লিমিট পর্যন্ত তুমি এগোতে পারবে, তারপরে তোমার হবে না সেটা, এবং বৃহত্তর মঞ্চে সেটা বারবার তোমাকে আটকে দেবে। তো আমার যেটা প্রথম হচ্ছে শেখাটা খুব জরুরি, আর টেকনিক্যালি শেখা জরুরি, মানে চোখ বন্ধ করে শেখা নয়। মানে আমরা যদি ভেবে নিই, ধরো লোকসঙ্গীত গাই শহরে বসে, আমি মন খুলে, আমি তো ছোটবেলা থেকে গান শুনেছি, মন খুলে উদাত্ত কণ্ঠে গান গাইছি, এটাই লোকসঙ্গীত। এইটা একজন সোনাইর ধরো প্রত্যন্ত অঞ্চলে, বা কাটলিছড়ার প্রত্যন্ত অঞ্চলে, বা নিলামবাজারে বসে কোনো লোকশিল্পী সেই কথাটা বলতে পারেন। আমি শহর শিলচরে বসে গুরুচরণ কলেজে বা কাছাড় কলেজে পড়ে আমি শপিং মলে ঘুরে পিজা খেয়ে এইটা আমি করতে পারবো না, কারণ আমার ওই যাপনটা নেই সায়নদা, মানে আমি ওই জায়গাটা ধরতে চাইছি। আমাকে কিন্তু যে কোনো বাজনা, মানে আমি যদি লোকগানও আমি গাই, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমার চর্চিত একটা শিল্প, আমাকে চর্চা করে ওই জায়গায় পৌঁছতে হবে।
আমি কখনোই এটা ভাটিয়ালি গাইতে পারবো না, একজন মানে মাঝি যেভাবে ভাটিয়ালি করে। আমার রক্তে ওইটা আছে, এটা আমি জানি, কিন্তু ওইটাকে আমার ট্রিগার করতে হবে। আমাকে চর্চার মাধ্যমে ওই জিনিসটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। ওই পর্যায়ে আমি চেষ্টা করেও পারবো না, কিন্তু কি করতে হবে, তখন মাঝে মাঝে একটা রাস্তা আমাকে বের করতে হবে যে এইটা হচ্ছে আমার স্টেজের প্রেজেন্টেশন। যেমন আমরা যেটা করি, যেটা অনন্ত ভট্টাচার্যের কথা বলছিলাম, তিনি এই পদগুলো দেখিয়েছেন। তিনি একটা খুব সুন্দর কথা বলতেন, জানো তো, যে চুরি চুরি কমার্শিয়াল। আচ্ছা, এটা অসাধারণ কথা। এটা মন্ত্রের মতো আমরা জানি। মানে ধরো লোকসঙ্গীত করছি, আমি লোকগানই করব, লোকবাদ্যই বাজাবো, কিন্তু আজকের প্রজন্মের সঙ্গে কানেক্ট করতে হবে, টেকনিক্যালি আজকের মতো করে হতে হবে। মানে আমি ধরো দোতারা ব্যঞ্জ বাজাচ্ছি, সেখানেও আমি কিন্তু কর্ডিংস করে করে বাজালেই জিনিসটা অন্যরকম হয়ে যায়। আমরা ধামসা বাজাচ্ছি, ধামসাকে আমরা যেমন দোহারের মঞ্চে বেস ড্রাম হিসেবে ব্যবহার করি। ধামসা শুধু আদিবাসী গান বাজনা, ঝুমুর গান বাজনার সঙ্গে বাজতো, আমরা কিন্তু শ্যামা সঙ্গীতের সাথেও ধামসা বাজাচ্ছি, ধামাইল গানের সাথেও ধামসা বাজাচ্ছি, তাকে ওই তার ইন্টারপ্রিটেশন গুলো তৈরি করছি। এটা করতে পারছি তার কারণ হচ্ছে টেকনিক্যালি ভেবেছি। তো আমি আজকের প্রজন্মের বা আমাদের প্রজন্মের যারা গান বাজনা করছেন, আমি সবাইকে বলবো, আমরা এত অঞ্চলে গান বাজনা করি, খুব আবেগটা আমাদের আগে চলে আসে। আবেগ অবশ্যই দরকার, কিন্তু একটু টেকনিক্যালি শিখে গান বাজনা করা খুব প্রয়োজন। শিল্পীদের, জানো তো, আমার গুরুজি পণ্ডিত কুমার বোস একটা কথা বলতেন, যে সবাই আমরা ওই প্রদীপের ওপরের আলোটা দেখি। আমরা যারা শিল্পী হই, প্রদীপের তলায় যে একটা কালো আস্তরণ পড়ে যায়, ওটার দিকে তাকাই না। শিল্পীর জীবন আসলে ওটা, শিল্পীর জীবন আসলে ওটা, তাকে ওই গ্ল্যামারই দেখি। ধরো আমি নিজে, ধরো আমি কথা বলছি, বা তুমিও জানো, তুমি যখন নাটকের বা এখানে যারা নাটকের মঞ্চে, ধরো আমরা আলোর নিচে যখন দাঁড়িয়ে অভিনয় করছি, প্রচুর হাততালি পাচ্ছি, হ্যাঁ, আমরা তো মানে সঙ্গে সঙ্গেই কিন্তু রিপারকেশনটা পাচ্ছি। কিন্তু ধরো বাড়িতে এলে, বাড়িতে এসে দেখলে বাড়ি থেকে একজন প্রিয়জন অসুস্থ, তোমায় কিন্তু ওইটা ভুলে তখন ওই বাস্তবে ঢুকতে হচ্ছে। দুটোর মধ্যে কিন্তু রাত দিন ফারাক। এই শিল্পীর এই মনের জায়গাটা কিন্তু তৈরি থাকতে হবে। আমি আজকে বিরিয়ানি খাবো, কালকে আমার মানে কিছুই না জুটতে পারে, পান্তা ভাতও খেতে হতে পারে। এই মানে এই সাহসটা যদি থাকে, এটা ফার্স্ট এন্ড লাস্ট আমি বলবো, এই সাহসটা যদি থাকে তবেই মানে এই পথে এগোনো ভালো। এই সাহসটা দরকার, মানে খুব সিকিউর লাইফ কখনোই হবে না। ঠিক, এই সাহস দরকার। আমরা যাব পরের কথায়, তার আগে সৌম্যকে অনুরোধ করব, সৌম্য একটি গানের দুটি কলি শোনাবে। সৌম্য, এই মুহূর্তে কোন গান যদি মনে পড়ে তোমার? আমার আসলে একটা গান মন্ত্রের মতো, এই কথাগুলো বলতে বলতেই মনে হলো, শাহ আব্দুল করিমের একটা বাউল শাহ আব্দুল করিমের একটা গান মনে পড়ছে, দুটো লাইন গাই এটাই। গানে বন্ধু রে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা, গান গাই আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। বাহ, দারুণ দারুণ। আচ্ছা সৌম্য, দোহার তোমরা এই যে এখন চলে এসেছে মরশুম, পরের পর অনুষ্ঠান, পরের পর অনুষ্ঠান, আজ এখানে কাল সেখানে, ট্রাভেলিং এর একটা চাপ নিতে হয়। আলাদা করে রিহার্স করার কি সুযোগ হয়? না, এটা মানে মিথ্যে কথা বলবো না, এই সময়টাতে আমাদের কোনো রিহার্সেলের স্কোপ হয় না। মানে যারাই ব্যান্ড বা ইয়ে করে সিজনে, এই সময়টাই হয় না। আমরা যেটা করি, অফ সিজন গুলোতে আমরা রিহার্সেল করি। আচ্ছা। এবং ধরো একটা মানে আমি ধরো 14-15 বছর ধরে দোহারের সঙ্গে নিয়মিত গান বাজনা করি, কিন্তু যারা অনেকেই আছেন যারা ধরো 25-26 বছর ধরে, দোহারের এবার 27 বছর, তো 25-26 বছর ধরে একসাথে ঘর করছেন। তো অনেক গান এরকমও হয় আমরা যেটা করি, কোনো বিশেষ অনুষ্ঠান হলে আমরা সত্যি মানে এটা আলাদা করে রিহার্সেল করি, ইয়ে করি, কিন্তু আমরা যেগুলো মানে যেটা এখন প্রসেসের মধ্যে করি, ধরো কোনো একটা গান ঠিক করলাম, এবার আমরা যারা গান গাই, আমি, অমিত দা, রাজীব মামা, আমরা বসে আমাদের স্টুডিওতে গানটাকে একটু সাজাই, বাকিদের সাথে শেয়ার করি,
করে কোনো একটা মঞ্চের একদিন গেয়ে ফেলি সাহস করে। আচ্ছা, দর্শক হয়তো মানে কানেক্ট করতে পারেন না, অনেক সময় করেও নেন, এরকমও হয়েছে। ওই মঞ্চ করতে 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 একটা গান কিন্তু দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু মানে অবিরত হয়। তো এই সময়টাতে আমাদের রিহার্সেলের সেরকম সুযোগ হয় না, এটা কোনো শিল্পীরই হয় না। রিহার্সেল মূলত আমরা অফ সিজনটাতে করি, এবং আমরা মানে ওই ধরো ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমাদের মানে তথাকথিত সিজন টাইম যেটা বলে। তারপরের একটা ওই গরম সময় যখন পরীক্ষা টরীক্ষা, বর্ষাকাল, ওই সময় আমরা যেটা করি প্রায় প্রত্যেক সপ্তাহে 3-4 দিন তো বটেই, মানে আমরা স্টুডিওতে বসি এবং নানান রকম গান বাজনা নিয়ে আমাদের চর্চা চলতে থাকে। একটা দলের সৃষ্টি বা কারো সৃষ্টি, তোমরা এটা কষ্ট করে রেকর্ডিং করেছো, এইগুলোর কি রয়্যালিটি তোমরা পাও, বা এগুলোর কোনো অর্থ কি আসে, বা এইগুলোকে আটকানোর কি কিছু আছে, মানে কিভাবে চলছে? প্রথম কথা হচ্ছে আটকাবো কেন, মানে আটকানোর না, মানে এটার তো কোনো মানে গান আমরা যেটা বিশ্বাস করি, গান পাখির জাত, গানকে আটকে রাখা উচিত নয়। হ্যাঁ, আর নাচোমা বলতে আমি আরেকজনের কথা বলবো, যে নাচোমা গানটাও কিন্তু এই বরাকেই সৃষ্ট গান। আচ্ছা, হ্যাঁ, বরাকের আরেকজন সুসন্তান, যিনি ডাকুই একাদশ শহীদেরা ভাই গানটি লিখেছেন, আমাদের শহীদ সঙ্গীত, শ্যামাপদ ভট্টাচার্য, সুর সুধাকর, তারই রচনা। কত বছর আগে তিনি গানটা লিখেছিলেন ভাবো। হ্যাঁ, মানে গানটা ইদানিং পপুলার, 70-এর সালে হয়তো, তারও আগে, মানে আমি এক্সাক্ট আমি কবে লেখা জানি না। বাড়িতে কালী পুজোর গানটা হতো। আচ্ছা, হতে 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 আমরা মানে মাঝে মাঝে স্টেজে গাইতাম, বিশেষ করে কালী পুজোর সময়। 21 নাগাদ আমরা একটা রিয়েলিটি শোতে তখন মানে কাজ করি, কোভিডের ঠিক পরে পরেই। সেখানে হঠাৎ করে দেখি গানটা একজনকে দিয়ে আমরা গানটা গাওয়াই, এটা কালী পুজোর এপিসোডে। সেখানে সোনু নিগম, কুমার শানু, কৌশিকী চক্রবর্তী, তারা সবাই যাচ্ছিলেন এবং সবাই হাউ হাউ করে কাঁদছেন গানটা হওয়ার পরে। মানে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি হয় গানটাতে। আর গানটাতে আমরা ওই আমাদের পশ্চিমবঙ্গের দিনাজপুরের একটা বিখ্যাত মুখা নাচ আছে, আচ্ছা, মুখোশ পরে একটা অদ্ভুত নাচ হয়, মানে ওই ভর করা বলে না, ওই ভর করার মতো ওরা নাচেন ভারী ভারী কাঠের মুখোশ নিয়ে। এবং যিনি পার্টিসিপেন্ট গিয়েছিলেন, তনুশ্রী বলে একজন, খুবই মানে অসামান্য গেয়েছেন গানটা। আচ্ছা, সব মিলিয়ে এমন একটা মানে জায়গায় পরিবেশ তৈরি হয় না। কৌশিকী দিয়ে আমাকে পরে ডেকে মানে জিজ্ঞেসও করেছিলেন যে এই গানটা কার, মানে আমি এত এত সঙ্গীত শুনেছি কিন্তু এরকম কোনো গান শুনিনি কখনো। তখন আমি বলেছিলাম এটা আমার বাড়িরই গান, এরকম আমার দাদু সম্পর্কে শ্যামাপদ ভট্টাচার্য তিনি রচনা করেছেন। তারপরে হঠাৎ করে রাজীব মামা আমাকে একদিন বলে, শোন না, গানটা আমরা রেকর্ড করে ফেলি কালী পুজোর ঠিক আগে আগে। এবং সায়নদা আমি বলছি, মানে এটার আলাদা করে কোনো সেরকম রিহার্সেল করা নেই, সেরকম কোনো প্ল্যানিং নেই, খুব কম দিনের প্রিপারেশনে সেটা হয়, মানে ভাবতে পারছে না তুমি। আমাকে পরের দিন মানে আগের দিন রাতে কথা হয়েছে, পরের দিন স্টুডিওতে বসেছি এবং এরকম অবস্থা হয়েছে, মানে কারণ 2 দিন পরেই কালী পুজো, তারপরে আমাদের একটা মাস্কাট যাওয়া ছিল তখন। হ্যাঁ, মানে খুব হচপচ অবস্থা। আমি যে দলের বাকিদের ডেকে, কারণ আমাদের সবাই এক একজন এক এক জায়গায় ডেকে যে বলবো এটা একটু বাজিয়ে দাও, খালি অমিত দাকে ডেকেছি, আর বাকিটা সব আমি একা বাজিয়েছি। মানে মৃগনাবিদা, রাহুল কাউকে ডাকতেই পারিনি। আচ্ছা, হ্যাঁ, ইভেন কম্পিউট পর্যন্ত আমি যতটা পারি, আমার সাধ্যে যতটা হয় আমি বসে করেছি। পরের দিনই একটা জায়গা ঠিক করেছি। আমাদের আরেকজন অভিভাবক আশিস গোস্বামী, থিয়েটারের একজন প্রবাদ প্রতিম মানুষ, আশিস দাকে ফোন করে বললাম, আশিস দা আপনি তো নর্থ ক্যালকাটায় থাকেন, তো ওখানে কোনো গঙ্গার পাড়ে কোনো জায়গা হবে? তিনি একটা কালী মন্দিরের কথা বললেন, সেখানে চলেও গেলাম। সেখানে ওরা রাজিও হলেন এবং একটা ফোনের ক্যামেরা দিয়ে শুট হয়েছে, তুমি ভাবো। হ্যাঁ, একটা এরকম একটা জনপ্রিয় গান। হ্যাঁ, আমরা এই করে করেছি। এটা এখন তো বোধহয় কোনো অনুষ্ঠান নেই যেখানে এই গানটা না এইটার আরেকটা আমি মানে আমি আমার একটা মানে এটা বলতে বলতে আমার একটা কথা, মানে সব জায়গায় বলিও আজকাল, এটা আরেকটা জিনিস প্রমাণ করে সায়নদা, জানো তো। মানে আমরা ইদানিংকালে এত কিছু বলি না, যে সিনেমার গান এত প্রমোশন হয়, এই হয় সেই হয়, না হলে গান পৌঁছানো যায় না। গানের যদি জান থাকে না, গানকে আটকে রাখা যায় না, এটা কিন্তু প্রমাণ। গানের যদি জান থাকে, সত্যি। হ্যাঁ, গানের মধ্যে না জান থাকতে হবে। আমি একটা যা হোক একটা গান তৈরি করে ফেললাম, আর আমার এক্সপেকটেশন হয়ে গেল যে এই গান মুখে মুখে ঘুরবে, তা হয় না, তা হয় না। এটা কিন্তু আবার প্রমাণ, একবার নাচোমা প্রত্যেকে কোথায় গিয়ে লোকে এখন হাজারে হাজারে লোকে গান শুনছে। একটু 2 লাইন শুনিয়ে দাও। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচোমা, একবার নাচোমা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা।
খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা, একবার ওষি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার ওষি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তো এটার পর পর তো এবার ওই কারমাইয়া নাচে কারমাইয়া, এটা ওনার গান। হ্যাঁ, তা পরের বছর এটাও ওনার গান। এটা ওনার গান। তুমি ভাবো, মানে একটা মানুষ এখানে বসে বড়াকে বসে, এরকম আরো প্রচুর গান আছে উনি রচনা করছেন, কেউ খবরই রাখেনি। হ্যাঁ, মানে এটা বলছি, এটা কিন্তু এবং এটাও আমি দেখতে পাচ্ছি অনেকটা রিল বনে গেছে, অনেকটা মানে অলরেডি ভাইরাল হয়ে গেছে অলরেডি। এবারে কালী পুজোয় বিশেষ করে, এইবারের কালী পুজোয় কারমাইয়া রনে নাচের ল্যাংটা মানে ভরে গেছে। এবং এটাও আমরা গত 2 বছর আগে করেছি। হ্যাঁ, সেই বছর অতটা ইয়ে হয়নি, এই বছর হঠাৎ করে দেখছি এটাও। এবার মানুষ আসলে কি বলতো, মানুষকে তোমাকে মানে আমরা বলি না যে শ্রোতা দর্শক হারিয়ে গেছে, ওই আগের ইয়ে নেই, মনন নেই, এই নেই সেই নেই, এটা আমি একেবারে বিশ্বাস করি না সায়নদা। মানে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা, আমাদের দায়িত্ব, শিল্পীদের দায়িত্ব শ্রোতা তৈরি করা। আমরা যদি ভালো কন্টেন্ট দিতে পারি, আমরা যদি সেরকম বোধের, সেরকম সৃষ্টি আমরা যদি তৈরি করতে পারি, তাহলে কেন শুনবেন না লোক? লোক কিন্তু বসে থাকেন, আসলে সেরকম জিনিস তারা পান না বলেই তারা কিন্তু চারপাশে হাত টানে, এটা আমি বিশ্বাস করি অন্তত। এই যে তুমি একজন লোকগানের দলের একজন শিল্পী, আর কৌশিকী দি সেই অর্থে পুরোপুরি ক্লাসিক্যাল বেজ, অজয় চক্রবর্তীর কন্যা, এবং তো ওনার সান্নিধ্যে গিয়ে কি কি শিখলে, কি কি আরো পেলে? বা প্রচুর শিখেছি, মানে আমি বারবার বলছি না, মানে আমাদের একটা বড় জায়গায় গেলে কি হয়, তখন আসলে আমি কোথায় দাঁড়িয়ে সেটা বোঝা যায়। আমরা যে ফরম্যাটে গান বাজনা করি, মানে এটা মানে সবসময় বলি যে এখানে যেমন যখন যে ফরম্যাটে গান বাজনা করেছি, কলকাতায় গিয়ে মনে হয়েছে সত্যি জানি না কিছু। কলকাতায় যখন আমি প্রফেশনালি গান বাজনা করেছি, বোম্বেতে যখন গেছি বা চেন্নাইতে যখন গেছি, মনে হয়েছে সম্পূর্ণ জানা হয়নি, আরো জানার বাকি। কারণ বড় জায়গায় বড় এক্সপোজার অলওয়েজ, এবং নানান প্রান্তের লোকেরা সেখানে আসেন। বোম্বে এমন একটা জায়গা, সেখানে কিন্তু তখন আর রিজিওনাল নয়, তখন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্ট্রাকচারে কাজ হয়। এবং কৌশিকীদির, এটা আমার সৌভাগ্য বলছি, এটা তোমাদের সবার শুভেচ্ছা আশীর্বাদ না হলে এটা হতো না। কৌশিকীদি নিজে আমাকে ফোন করে ডেকেছিলেন যে, এটা প্রথমে কৌশিকীদির সাথে আমি কাজ করি যেবার ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পূর্ণ হয়, তখন একটা অনুষ্ঠান হয়েছিল যে কৌশিকীদি বোম্বে টাটা সেন্টারে একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন যে এই 75 বছর উপলক্ষে। সেখানে উনি ভারতবর্ষের মানে আমার প্রজন্মের কিছু মিউজিশিয়ানকে উনি ফিচার করে একটা অনুষ্ঠান সাজিয়েছিলেন। সেখানে এল সুব্রমণিয়ামের ছেলে আম্বি সুব্রমণিয়াম ছিল, তারপরে বিখ্যাত ঘটম প্লেয়ার ব্যাঙ্গালোর থেকে গিরিধারী উডাপ্পা বাজিয়েছিলেন, এরকম অনেকেই, প্রতীক শ্রীবাস্তব শরৎ বাজিয়েছিল। আমাকে বাংলা থেকে উনি শ্রীখোল এবং অন্যান্য মানে বাংলার তালবাদ্য বাজানোর জন্য আমাকে উনি নিয়েছিলেন। এবং সেইটাই আমি প্রথম গিয়ে ওখানে 4 দিন 5 দিন ওদের সঙ্গে, মানে আমার তো ছানা বড় অবস্থা, এত বড় একটা মঞ্চে, সেখানে বোম্বে চেম্বার অর্কেস্ট্রা বাজাচ্ছে একসাথে 100টা ভিওলা ভায়োলিন, মানে প্রথমবার ওরম দেখি। এবং এনসিপিএ টাটা থিয়েটার এটা হয়েছিল। এটার হওয়ার পরে কৌশিকীদের সাথে আমার একটা যোগাযোগ তৈরি হয়, এই অনুষ্ঠানটা খুব ভালো হয়েছিল। তারপরে শান্তনু মৈত্রর সাথে আমার দীর্ঘদিনের একটা কাজের একটা রিয়েলিটি শোর মারফতে এই যোগাযোগ। তারপরে শান্তনুদাও সামহাও আমাকে খুব পছন্দ করেন, সেই জায়গা থেকে শান্তনুদা ভরসা করেন। তার মুজিব ছবিতে আমি মানে সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পাই, সেই থেকে শান্তনুদার সঙ্গেও একটা অন্যান্য কাজ হয়। কৌশিকীদি রিসেন্টলি আমাকে একদিন গত বছর পুজোর আগে ফোন করেন যে এরকম একটা ছবি, আমি একটা অ্যালবাম করছি শান্তনুদার সঙ্গীত পরিচালনা, এবং এরকম একটা ভিডিও হবে, এটা আমার জীবন নিয়ে স্টোরি টেলিং একটা অ্যালবাম, যেটা ভারতবর্ষে খুব একটা হয় না। তো তুমি যদি আমার 4টে গানের একটু রিদম অ্যারেঞ্জমেন্ট করে দাও, মানে এটা তো আমি মানে ভাবতেই পারিনি আর কি। তো আমি সেই গানগুলো আমার স্টুডিওতেই ইনিশিয়ালি আমি কাজ করেছিলাম। তারপরে আবার শান্তনুদা ফোন করলেন, না এবার বোম্বে আসতে হবে, এসে এগুলোর ওভারডাব হবে এবং ভিডিও শুটে থাকতে হবে। তো সম্পূর্ণটাই থেকেছি। থাকার পরে তো আমি ভেবেছি সেখানেই শেষ,
তারপরে আমি আর শান্তনুদার অন্য একটা শোতে বোম্বে গেছি, সেখানে আমাকে পাকড়াও করলেন আবার কৌশিকীদি, করে বললেন আমি এবার এই অ্যালবামটা নিয়ে, এটা ভারতবর্ষে হয় না খুব একটা, যে ইন্ডিয়া ট্যুর করব, হ্যাঁ তোমায় কিন্তু থাকতে হবে। আমি বললাম দিদি আমি এভাবে কথা দিতে পারছি না, কারণ আমার দোহারের অনুষ্ঠান আছে, আমি জানি না, তোমার ডেট নিয়েই আমি ইয়ে করবো, এই ডেট তুমি যদি পারো তবেই আমি জিনিসটা সাজাবো। তো এটা পাওয়া সত্যি, এরকম স্ট্রেচারের শিল্পী যখন নিজে যেচে বলেন, এবং আমি কতটা তাদের মানে সম্মান রাখতে পেরেছি আমি জানি না, চেষ্টা করেছি এবং প্রচুর শিখেছি সায়নদার। এই যে টেকনিক্যাল বিষয়গুলো বললাম না, টেকনিক্যাল বিষয়গুলো অবিরত শেখা যায় এই এই ধরনের শিল্পীর সাথে কাজ করতে গিয়ে। কারণ কৌশিকী চক্রবর্তী এরকম একজন শিল্পী, আজকের প্রজন্মের, মানে আমাদের প্রজন্মেই বলা ভালো, তিনি একাধারে ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক জানেন, তিনি একাধারে কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিক জানেন, একাধারে তিনি আমাদের যে কন্টেম্পোরারি মিউজিকের সাথে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে একজন শিল্পী কিভাবে নিজেকে আবার নতুন করে ভাঙেন, কারণ তার কিন্তু কোনো দায় নেই নতুন করে করার, কৌশিকী চক্রবর্তী অলরেডি পেয়ে গেছেন সবকিছু। আমার এটাই আমি শিখলাম ওর সাথে থেকে, যে প্রতিনিয়ত আমাদের ভাঙতে হয়, হ্যাঁ প্রতিনিয়ত সেটা না, এটাই আমি দোহারের বাইরে গিয়ে যখন এই কাজটা করলাম, তখন আমাকেও নতুন করে আমি আবার আবিষ্কার করলাম যে আমাকেও আবার নতুন করে তৈরি করতে হবে অনেক কিছু। মানে এটা ধরো হয়ে গেল একটা জায়গা পর্যন্ত, আমি ধরো প্রচুর মানুষ আমার গান শুনছে, নিয়ে শুনছেন, তারপরে কি, তারপরে হোয়াট নেক্সট? এই প্রশ্নটা যখনই কোনো শিল্পীর কাছ থেকে চলে যাবে তখন কিন্তু সে থেমে যাবে। এই কৌশিকীদির সাথে কাজ করে এই প্রশ্নটা আমার মনে আবার জাগিয়ে দিয়েছে যে তারপরে কি, আমায় নতুন সন্ধানে প্রচুর সবসময় হাঁটতে হবে। সৌম্য, কখনো কি মনে হয় যে প্রয়াত মুকুন্দ দাস ভট্টাচার্য, অনন্ত ভট্টাচার্য, কালিকা প্রসাদ ভট্টাচার্য তোমার সঙ্গে এখনো আছেন, এরকম মনে হয়? অবিরত। কারণ ওদের সবার কার গুণ কেন জানি না আমরা তোমার মধ্যে দেখতে পাই। এটা একটা পরিবারের লিগেসিও হতে পারে, আমি সেটা বলছি না, কিন্তু মনে হয় সবার আশীর্বাদ তো বটেই, এরা আছেন বলেই এত ঝড়ঝাপটা, তোমরা সবটাই জানো, নানান কিছু হয়েছে, আমার শারীরিক একটা খুব বড় ইয়ে গেছে, তার মধ্যেও আমি কাজ করতে পারছি, এটা সবার আশীর্বাদ, এবং ওদের আশীর্বাদ তো আছেই। আমি আরেকটা জিনিস সবসময় বলি যে আমাদের এত এত মানুষ ভালোবাসেন, হ্যাঁ, যাদের আশীর্বাদ ছাড়া কিন্তু এইভাবে কাজকর্ম করা আমাদের পক্ষে অসম্ভব ছিল। মানে 2017 ওরকম একটা মানে দুঃস্বপ্নের দিনের পরেও আমরা যখন স্টেজে দাঁড়িয়ে গান গাইছি, সবকিছু করছি, বাজনা বাজাচ্ছি, মানুষকে মনোরঞ্জন করছি, সেটার মূল কিন্তু ওদের তো আশীর্বাদ বটেই, কিন্তু আপামর আমাদের যারা শ্রোতা দর্শকরা আছে তাদের ভালোবাসা ছাড়া এটা অসম্ভব ছিল। আর আমি মানে এটা আমি শুধু নয়, আমার প্রত্যেক দলের প্রত্যেক সদস্যরা এটা অনুভব করেন, কালিকা প্রসাদ আমাদের সঙ্গেই আছেন প্রতি মুহূর্তে। আর আমি ব্যক্তিগতভাবে, তুমি যে বাকি দুজনের নাম করলে তাদেরকেও আমি দেখতে পাই চোখ বন্ধ করলে। আজকে আমরা আর কথা নয়, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি এই এনকেটিভি বাংলার আলাপচারিতায়। সুদীপ্ত, সৌম্যকে অনেক অনেক ধন্যবাদ। গান দিয়ে শেষ করব, আর কোনো কথা হবে না। তো জুবিন গার্গকে মনে রেখে আমি দুটো লাইন গাইছি। তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার জলে, 12 মাসে 13 ফুল ফোটে, 12 মাসে 13 ফুল ফোটে, সখী বছরে ফোটে, ওলা সই না যাইও যমুনার জলে। ও তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার জলে। আরে নন্দের বেটা চিকনারে কালা, কালা দিলেক ভীষণ জ্বালা, সই না যাইও যমুনার জলে। ও তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার জলে। ও তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার জলে।